যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন কাটিয়ে উঠতে সিনেটের সমঝোতা, অবসান হতে চলেছে 40 দিনের অচলাবস্থার। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নিহত ৬৯,০০০ ছাড়ালো যুদ্ধ বন্ধে ইসরায়েল হামাসের মধ্যে শান্তি চুক্তির ১ মাস পূর্ণ। মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৭, নিখোঁজ শতাধিক, ১৩ জন জীবিত উদ্ধার। এবং চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন বিবিসির বার্তা প্রধান ও পরিচালক, সংবাদে পক্ষপাতিত্ব করার অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠতে চলেছে যুক্তরাষ্ট্র। এই সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ মার্কিন ফেডারেল সরকারের তহবিল আবারও চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির ২ রাজনৈতিক দল। এদিকে দীর্ঘ শাটডাউনের ফলে বন্ধ হতে চলেছে দেশটির এভিয়েশন খাত। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন কাটিয়ে উঠতে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের ৪০ দিন ধরে চলা অচলাবস্থার অবসান হতে চলেছে। অনেকদিন ধরে সরকারি খরচ বরাদ্দ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে বিরোধ চলছিল। বাজেটের অভাবে বন্ধ হয়ে যায় অনেক সরকারি সেবা, বেতন আটকে যায় লাখো সরকারি কর্মচারীর। অবশেষে কয়েকজন ডেমোক্রেট সদস্য রিপাবলিকানদের সমর্থন দিয়ে বাজেট বিলটি পাশ করায় সিনেটে। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন আইন প্রণেতারা। এই খবর প্রকাশের পর সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি অচলাবস্থার কারণে রোববার একদিনেই ফ্লাইট বাতিল হয়েছে প্রায় ৩৫০০। এছাড়া বিলম্বিত হয়েছে আরও ১০,০০০-এরও বেশি ফ্লাইট। দেশটির এভিয়েশন সংস্থা জানায় প্রায় ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিনা বেতনে কাজ করতে হচ্ছে। তাদের মধ্যে অনেকেই কাজে না আসায় বিমান চলাচল সীমিত করা হয়েছে বিমানবন্দরগুলোতে। বিলম্ব আর ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়েছে হাজারো যাত্রী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফ্লাইট মিলছে না। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছে সবাই। দ্রুত সমাধান না আসলে বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেছে এভিয়েশন কর্মকর্তারা। বিনিয়ামিন, আরটিভি। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির ১ মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেও অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ২ বছরে গাজার নিহতের সংখ্যা ৬৯,০০০ ছাড়িয়েছে। আইডিএফ বলছে উত্তর ও দক্ষিণ গাজায় তথাকথিত হলুদ লাইন অতিক্রম করায় এসব হামলা চালায় তারা। আর এদিকে ২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার সময় আটক হওয়া হাদার গোল্ডিন নামের এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিয়েছে হামাস। উদ্ধারকৃত স্থান থেকে ৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে তারা। ইসরায়েলকে চমকে দিতে দেশটিতে একযোগে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এর অংশ হিসেবে সক্রিয়ভাবে দিন-রাত এক করে কাজ করছে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরান এখন এমন এক অবস্থায় পৌঁছতে চায় যেখানে একযোগে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করতে পারে ইরান, যাতে করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে হকচকিয়ে যায়। এর আগে ইরান ইসরায়েলের মধ্যে চলা সংঘাতে ১২ দিনের ব্যবধানে ইসরায়েলে ৫০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরিবর্তে ইরানের এবারের লক্ষ্য একেবারে ব্যাপক হামলার সক্ষমতা অর্জন করা। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে পাল্টা আঘাত এনেছে ইউক্রেন। রবিবার ভোরে সীমান্ত ঘেঁষা বেলগোরোদ ও প্রায় ৩০০ কিলোমিটার দূরের ভোরোনেজ শহরে এই হামলা সংঘটিত হয়। ইউক্রেনের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, হামলায় বিদ্যুৎ ও নেটওয়ার্ক গুরুতর ক্ষতি হয়ে অন্তত ২০,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাতে ৪৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত।
সুদানের দারফুরে গণহত্যার প্রমাণ নষ্ট করে দিচ্ছে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। রোববার সুদান ডক্টরস নেটওয়ার্কের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি বলছে এল ফাশের শহরের রাস্তা থেকে শত শত লাশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলছে বা গণকবর দিচ্ছে RSF সদস্যরা। এর মাধ্যমে সেখানে হওয়া ভয়াবহ গণহত্যার প্রমাণ গোপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে RSF এর হাতে এল ফাশের পতনের পর সেখান থেকে পালিয়েছে প্রায় ৮২,০০০ বাসিন্দা। এছাড়া হত্যা, ধর্ষণ ও নির্যাতনের আশঙ্কায় সেখানে এখনও আটকে আছে বহু মানুষ। মিয়ানমার থেকে যাত্রা করা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বহনকারী একটি নৌকা থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। নিখোঁজ রয়েছে এখনও শতাধিক রোহিঙ্গা। এছাড়া সেই নৌকার ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক সংস্থা। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৩০০ জনেরও বেশি আরোহীকে নিয়ে ৩ দিন আগে নৌকাটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছে সংস্থাটির লঙ্কাবি দ্বীপের প্রধান কর্মকর্তা রমলি মোস্তফা। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একই দোকানের দুটি শাখা থেকে বানমি স্যান্ডউইচ খেয়ে অন্তত ১৬২ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে খাদ্যগুলোতে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ছিল। বারবার এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ নিয়ে বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবার বানমি স্যান্ডউইচ খেয়ে একসঙ্গে অন্তত ১৬২ জন অসুস্থ হয়ে পড়েছেন। দক্ষিণাঞ্চলের হোচিমিন সিটির দুটি শপ থেকে এই স্যান্ডউইচ কেনার পর শুরু হয় খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ। আক্রান্তদের মধ্যে অনেকেই ভুগছেন বমি, জ্বর, পেট ব্যথা ও ডায়রিয়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভুক্তভোগীদের মধ্যে ১০৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হোচিমিন সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আক্রান্তদের উপসর্গ সালমোনেলা নামক অন্ত্রের ব্যাকটেরিয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি গিয়াদিন পিপলস হাসপাতালে একজন রোগীর রক্ত পরীক্ষায়ও সালমোনেলা পজিটিভ পাওয়া গেছে। ঘটনার পরপরই দোকান দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। ধারণা করা হচ্ছে স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছিল। এর আগে গত বছরের মে মাসেও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে বানমি স্যান্ডউইচ খেয়ে ৫৬০ জন অসুস্থ হয়েছিলেন। সেই ঘটনায়ও খাদ্য নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগ ওঠে। বারবার এমন ঘটনা খাদ্য নিরাপত্তা নিয়ে ভিয়েতনামে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় জনপ্রিয় খাবারের দোকানগুলোতে মান নিয়ন্ত্রণ আরও কঠোর করা না গেলে এমন বিপর্যয় ভবিষ্যতেও ঘটতে পারে। আরাফাত ইয়াসার, RTV। ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBCর বার্তা প্রধান ও পরিচালক। সংবাদে পক্ষপাতিত্ব করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক ভাষণের ডকুমেন্টারি সম্পাদনা নিয়ে বিতর্কের শুরু। এরপর সপ্তাহব্যাপী চলে আলোচনা সমালোচনা। BBC ১০০% ভুয়া খবর প্রচার করে একদিন আগেই এই মন্তব্য করেছিলেন ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। আর এরপরই আসলো পরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টার্নেসের পদত্যাগের ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে $২,০০০ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই তিনি এই ঘোষণা দিয়েছেন। মূলত ট্যারিফ থেকে যে রাজস্ব আসছে সেখান থেকেই দেওয়া হবে এই অর্থ। তবে এই প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে জানানো হয় এই ডলারের লভ্যাংশ কর ছাড়, বকশিশ ও ওভারটাইম আয়ের উপর কর না নেওয়ার মতো পদ্ধতিতে দেওয়া হতে পারে।
সংবাদ শেষ করব ডজালিকা শরণার্থী শিবিরের টুমাইনি উৎসবের খবর দিয়ে। ডজালিকা শরণার্থী শিবিরের টুমাইনি উৎসব মালাউইয়ের রাজধানী লিলুঙ্গের কাছে শরণার্থী শিবিরে অনুষ্ঠিত হয়ে গেল উৎসবের ১১তম আসর। সঙ্গীত, নাচ আর শিল্পের মেলবন্ধনে উৎসবটি এবারও এক করেছে স্থানীয় বাসিন্দা, শরণার্থী, বিদেশি দর্শনার্থীদের। ২০১৪ সালে যাত্রা শুরু করা এই উৎসবটি আজ পর্যন্ত আকর্ষণ করেছে ২,২০,০০০-এরও বেশি দর্শককে। আর এতে অংশ নিয়েছেন ২৫টি দেশের ৬ শতাধিক শিল্পী। আর গণমাধ্যমের বদৌলতে পৌঁছেছে ৬ কোটিরও বেশি মানুষের কাছে, যা বিশ্ববাসীর কাছে শরণার্থীদের কণ্ঠ তুলে ধরতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। বাকিটা ইমতিয়াজ আহমেদের। রং, সুর আর মানুষের হাসিতে মুখর হয়ে উঠেছে মালাউইয়ের ডাউয়া শহরের ডজালিকা শরণার্থী শিবির। ১১তম টুমাইনি ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন শত শত স্থানীয় মানুষ, শরণার্থী ও বিদেশি অতিথি। Tumaini means hope in Swahili. টুমাইনি শব্দের অর্থ আশা। উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিবিরের মানুষদের মধ্যে আশার আলো ছড়িয়ে দেয়া। আমরা শিল্প ও সংস্কৃতির মাধ্যমে শরণার্থীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে চাই। সঙ্গীত আর শিল্পের মাধ্যমে শরণার্থীদের জীবনযুদ্ধে নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে এই উৎসব। টুমাইনি শুধু একটি আয়োজন নয়, এটি শরণার্থীদের আত্মপ্রকাশ ও অর্থনৈতিক মুক্তির এক প্ল্যাটফর্ম। আমি এখানে এসে দারুণ আনন্দিত। এখানকার পরিবেশ খুবই প্রাণবন্ত, মানুষজন বেশ বন্ধুত্বপূর্ণ, সঙ্গীত আর আবহটা সত্যিই চমৎকার। বিভিন্ন দেশের খাবার, হস্তশিল্প ও পরিবেশনা মিলিয়ে উৎসবটি এখন মালাউইয়ের সবচেয়ে বড় বহুসাংস্কৃতির এক মেলবন্ধন। আমি খুব খুশি, কারণ এখানে বুরুন্ডি, কঙ্গো, ইথিওপিয়া, মালাউই, টুমাইনিতে সব দেশের মানুষ একসাথে উদযাপন করছি। মাত্র ১২,০০০ মানুষের জন্য গড়া এই শিবিরে আশ্রয় নিয়েছে ৫০,০০০-এরও বেশি শরণার্থী। আর সে শিবিরে আয়োজন করা হয় টুমাইনি উৎসব, যা আজ সারা বিশ্বের কাছে অনন্য এক উদাহরণ। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।